পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের, আহত অন্তত 15। বরিশালে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশা দাপট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অটো রিকশার জন্য এটা ট্র্যাকের নিচে চাকা তলে পড়ে গেছে, এটা 100% ঝুঁকিপূর্ণ। চাওয়াটা দেয় না, ফোন করে ঘুরে চালাইতে, এদিকে একটা গাড়ি আইলে না নাই ওটা দেয় না। শেরপুরের নালিতাবাড়ির একটি গ্রামে মাটি খুঁড়লেই বেরোচ্ছে গ্যাস, রান্নার কাজে ব্যবহার করছে কেউ কেউ, ঝুঁকিপূর্ণ হলেও উদাসীন প্রশাসন। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট, পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় খাল বিলের পানি ব্যবহার ছড়াচ্ছে রোগবালাই। আইতে পারি না, যাইতে পারি না, তখন পুচকুনির খালের পানি ফিটকারি দিয়ে বইয়ে খাই, আঙুর রোগও চেতে। কল চাইলে টাকা দিতে 20,000, 30,000, 50,000, আমরা কোনো কল পাচ্ছি না। সংবাদ সারা দেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। 5 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মা মেয়ে সহ 10 জনের, আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায়, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজুতি ট্রাভেলসের বাসে করে সুনামগঞ্জের চাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পাগলা বাজার এলাকায় পৌঁছালে ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। থেকে 45 জন মানুষ, 2 জন জায়গাত মারা যায়। আইসে দেখি যে গাড়ির তলে 2 জন লোক চাপা আছে, 2 জন আগে থেকেই মারা গেছিল। পরে আমরা তাদেরকে আমাদের গ্রাম জ্যাক এবং স্পিডারের মাধ্যমে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন 5 জন। গত রাত 3:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনা কবলিত হওয়ার পর পুলিয়া এলাকায় রাস্তার পাশে থামানো ছিল। যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান। এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে, চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে গত রাতে বাস চাপায় ইজি বাইকের চালক সহ 3 জনের প্রাণ গেছে। রায়নাদি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ইজি বাইকটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি 3 চাকার বাহনটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান 2 জন, গুরুতর আহত হন 1 জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার। এদিকে যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছেন। এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে সকালে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশার এক যাত্রীর। বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনে সয়লাভ বরিশাল নগরী। চালকদের নেই কোনো অভিজ্ঞতা, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যা। কর্তৃপক্ষ বলছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপর তারা। যদিও সাধারণ মানুষের অভিযোগ, অবৈধ বাহন ও বেপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশ ও নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত। কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ছে সড়কে, কখনো ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিচ্ছে মোটরসাইকেল আরোহীকে, কখনো পথচারীর উপরই তুলে দিচ্ছে অটোরিকশা। বরিশাল শহরের নিত্যদিনের চিত্র এটি। দীর্ঘ সময় ধরেই নগরবাসীর গলার কাটা ব্যাটারি চালিত ইজি বাইক, এখন মরার উপর খাড়ার ঘা ব্যাটারি চালিত রিকশা, যার গতির নিয়ন্ত্রণ থাকে না চালকদের হাতেই। পেট্রোলে তো মনে করেন ওটা ব্রেক মানাইতে পারে, আর এটা তো পিক আপ, আমরা পিক আপ পাইয়ে মনে করেন ফোর্সে চালাই জন্য অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির ভিতরে দূরে চালান যায় না, ব্রেক করলে মানে এখানে করলে আরো 2-3 জায়গা
আর বর্ষা নাহলে সমস্যা হয় না। এটা মনে করেন মোটরের একটা ব্রেক আছে, ওই ব্রেকটা যদি করা হয় তাহলে মনে করেন দুর্ঘটনাটা একটু কমতো, কিন্তু ওই মোটর ব্রেকটা তো মনে করেন দেয় না কোম্পানি। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে নিবন্ধিত ইজি বাইকের সংখ্যা ৭,৬০০। তবে রাস্তায় চলাচলকারী ব্যাটারি চালিত রিকশার নেই নিবন্ধন। অলিগলি কিংবা সড়ক মহাসড়ক সবখানেই এসব অবৈধ যানবাহনের অবাধ বিচরণ, ফলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। যেমন কিছুদিন আগে ওটা যে নদুল্লা বাজার একটা মহিলা অটো রিক্সার জন্য এটা ট্র্যাকের নিচে চাকা তলে পড়ে গেছে। এটা 100% ঝুঁকিপূর্ণ। কোনো দিক চাওয়াটা দেয় না, ফোন করে ঘুরে চালাইতে, এদিক দিয়ে একটা গাড়ি আইলে না নাইলে ওটা দেয় না। পায়ে চালানোর কথা সেটা আবার মোটর লাগিয়ে ফেলছে। এই অটো রিক্সাগুলো এখন পর্যন্ত সারা দেশে কোথাও দেয় না, কি আমরা ওই অটো রিক্সাগুলো দেওয়ার চিন্তা ভাবনা আপাতত করছি না আর কি। ওটা আমরা ব্যবস্থা নিব। এসব যানবাহনের কারণে সড়কে বাড়ছে যানজট। যদিও ট্রাফিক বিভাগ বলছে সড়ক পরিবহন আইন অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমরা সড়ক পরিবহন আইন যেটা 2018 আছে সেই অনুসারে আমরা এই সমস্ত পরিবহনের বিরুদ্ধে বা এই সমস্ত অযান্ত্রিক যানের বিরুদ্ধে আমরা তাদেরকে আটক করছি, আমরা তাদেরকে ডাম্পিং করছি। আমরা এই আইন অনুসারে তাদেরকে কিন্তু নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। বিআরটিএর কর্মকর্তার মতে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারকে। যদি এগুলো চলাচল করবে, কি পরিমাণ চলাচল করবে সেটা সরকার প্রতিটা জেলাতে মেট্রো রেল নির্ধারণ করে দিতে পারে, তাহলেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া এখন যে সিচুয়েশন আছে, এটা লোকাল কোনো বিআরটিএ, পুলিশ কিংবা প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ এটা এখন সরকারি সিদ্ধান্তে, সেন্ট্রাল সরকারি সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিআরটিএর তথ্য বলছে নগরীতে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি, ফলে যানজট আর দুর্ঘটনা এখানকার প্রতিদিনের ঘটনা। পরিসংখ্যান বলছে এই শহরে চলাচলকারী ব্যাটারি চালিত যানবাহনের ৮০% অবৈধ। ডান, বাম বা মধ্যপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলছে এসব যানবাহন। 2024 সালের 5 আগস্টের পরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, শুধু হয়েছে হাত বদল, এমনটাই বলছেন সাধারণ মানুষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমত পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। জানান, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। এছাড়া আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে শফিকুল আলম বলেন, কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। লালমনিরহাটে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের সমর্থক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ KUP উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে জনসভার আয়োজন করে জেলা বিএনপি। সেখানে জেলা বিএনপির সহ সভাপতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ আওয়ামী লীগের সমর্থকরা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনীতিতে আজকে যে শত্রু কালকে বন্ধু হতে পারে, আজকে যে বন্ধু কালকে শত্রু হতে পারে। আপনারা শুধু আপনার বদনাম না করে, কাদা ছোড়াছুড়ি না করে, ষড়যন্ত্র না করে আপনারা মানুষের কাছে চান। শেরপুরের নালিতাবাড়িতে মাটি খননেই বেরোচ্ছে প্রাকৃতিক গ্যাস। সেই গ্যাস দিয়ে আবার কয়েকটি পরিবার রান্নাও করছে। তবে এর মাঝেও রয়েছে এক আতঙ্ক। 10 থেকে 12 দিন ধরে মাটির নিচ থেকে গ্যাস বের হলেও প্রশাসনের কেউই খোঁজ নেয়নি। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত আর প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানে তাগিদ সকলের। খাবার পানির জন্য নলকূপ বসাতে খনন করা হয়েছিল মাটি। সেই গর্ত থেকে পানির বদলে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। নির্গত সেই গ্যাসে দিব্যি রান্নাবান্নাও করা যাচ্ছে। শেরপুর নালিতাবাড়ির পশ্চিম গাছকরা গ্রামে অন্তত 3টি স্থানে মাটি খোঁড়ার পর বের হচ্ছে এমন গ্যাস।
গেল মঙ্গলবার গ্রামের কৃষক নূর মোহাম্মদ পানীয় জলের জন্য সাবমার্সিবল বোরিংয়ের কাজ শুরু করেন। 40 ফুট অতিক্রম করার পরই মাটির গভীর থেকে চাপ দেখা দেয়। পরে বুদবুদ শব্দে গর্ত থেকে বাতাস বের হতে থাকে। আগুন জ্বালালেই নিশ্চিত হওয়া যায় মাটির নিচে গ্যাসের উপস্থিতি। পাইপ মনে করেন উপরে তুললে হলো, পরে মিস্ত্রি ডরায় তাড়াতাড়ি করে পাইপ তুললে আসে, এখানে আর উঠবে না। এখানে না হইলে পরে 2 নম্বর জায়গা আছে, ওই জায়গা তো একই অবস্থা হইতেছে। ওই বোর্ডিং থেকে আরো 20 ফুট ফাঁকে আর একটা বোর্ডিং করে সেম একই অবস্থা, সেখানে 50-60 ফুট নিচে যাওয়ার পরে আবার বড় করে গ্যাস ওড়া শুরু করে। 7-8 দিন ধরে আর কি এই চুলার মধ্যে আমরা রান্না বান্না করতেছি। এমনি মনে করুন কালকে ডালের বড়া বানাইছি, এমনি মাছ ভাজি করছি, ভাত রাঁধছি। স্থানীয়রা জানায় এর আগেও মাটি খননে গ্যাসের সন্ধান পেয়েছেন তারা। কি পরিমাণ গ্যাস রয়েছে তা অনুসন্ধানে প্রশাসনকে বারবার অনুরোধেও ফল মেলেনি। অনবরত গ্যাস বের হওয়ায় আতঙ্কে এলাকাবাসী। আজ পর্যন্ত কোন এলাকা চেয়ারম্যানও কোন খোঁজ খবর নেই, মানে জানছে ওর সামনে ভিডিও গেছে, আমরা ফেসবুকে দিছি, অনেকজনই দেখছে। সরকারে যদি ডায়া দেখতো, দেখে আমরা একটু সুযোগ সুবিধা ভালো করে দেখে করে দিত, তাহলে আমরা একটু ভালো হইলো আর কি। যদি আসলে গ্যাস উত্তোলনযোগ্য হয় তাহলে ওনারা উত্তোলন করুক, আর যদি না হয় তাহলে এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো। বিষয়টি জরুরি ভিত্তিতে একটা সুরাহা টানা দরকার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে মাটির নিচে গ্যাসের মজুদের বিষয়টি খতিয়ে দেখবে পেট্রো বাংলা। তবে উন্মুক্ত জায়গায় এভাবে আগুন দেয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপদ দূরত্ব বজায় রাখার তাগিদ সংশ্লিষ্টদের। এখানে পরীক্ষা করে দেখা যাবে যে এখানে কি অবস্থায় আছে, এটা নিশ্চিত করা আমি মনে করি প্রয়োজন। আর এখন যারা ব্যক্তিগতভাবে যারা ব্যবহার করছে তাদেরকে এখানে আমাদের সতর্ক অবলম্বন করা উচিত। সরকারিভাবে স্বীকৃত কোনো গ্যাস কূপ বা গ্যাস ক্ষেত্র নেই এই জেলায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় 1.5 কিলোমিটার পথ। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের নারীদের এই সংগ্রাম প্রতিদিনকার। অনেকে আবার ব্যবহার করে নদী, খাল ও পুকুরের পানি, এতে ছড়াচ্ছে রোগবালাই। 2022 সালে ইউনিয়নটি গঠিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি, অভিযোগ স্থানীয়দের। সবেমাত্র ফুটতে শুরু করেছে ভোরের আলো। এর মাঝেই ঘর থেকে বেরিয়েছেন ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের নারীরা। সবার হাতেই কলস। নিজেদের বাসাবাড়িতে টিউবওয়েল না থাকায় ছুটতে হয় 1.5 কিলোমিটার দূরে বিশুদ্ধ পানির জন্য। উপজেলা থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলী, বসবাস প্রায় 15,000 মানুষের, অথচ টিউবওয়েল মাত্র 180টি। বিশুদ্ধ পানির জন্য এখানকার নারীদের প্রতিদিন কাঁচা সড়কে ছুটতে হয় দূর দূরান্তে। কেউ কেউ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভয়ে ব্যবহার করেন নদী, পুকুর কিংবা খাল বিলের পানি। এতে মাঝে মধ্যেই রোগবালাইয়ের শিকার হতে হয় তাদের। এর আশেপাশে কোনো একটা এলাকাত কল নাই, মসজিদের পাশে একটা কল আছে, কোন রকম নুনা পানি উঠে 1.5 কিলোমিটার আধা ঘন্টা লাগে সময়। আইতে পারি না, যাইতে পারি না, তখন পুচকুনির খালের পানি ফিটকারি দিয়ে বইয়ে খাই, আঙ্গুর রোগও চেতে যায়। বিভিন্ন সময় প্রকল্পের অধীনে গভীর নলকূপ স্থাপন করা হলেও তার জন্য অতিরিক্ত অর্থ দাবির অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এত বড় বিশাল একটা বাজার, তার মধ্যে হাড়ি দেখেন কল নাই। আমরা হাজার হাজার মানুষ এই শহরে বসবাস করি। কল চাইলে টাকা দিতে হবে 20,000, 30,000, 50,000। আমরা কোনো কল পাচ্ছি না। টাকা আমাদের সমর্থ নাই যে আমরা এই টাকা জমা দিয়ে যেন আমরা কল আনবো। সিডিএসপি 5 প্রকল্পের মাধ্যমে নতুন করে টিউবওয়েল স্থাপনের আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য কর্মকর্তা। জানান, নির্ধারিত ফি ব্যতীত বাড়তি টাকা আদায়ের কোনো সুযোগ নেই। চরের মানুষের সুপেয় পানির কষ্ট নিরসনের জন্য সিডিএসপি 5 প্রকল্পের মাধ্যমে আরও আমরা বেশ কিছু টিউবওয়েল দেওয়া হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেখানে কিছু টিউবওয়েল দেওয়ার চেষ্টা করব। আমরা সরকারিভাবে টিউবওয়েল বিতরণ করি, এগুলোর জন্য গ্রাহককে 7,000 টাকা সহায়ক চাঁদা প্রদান করতে হয়। বিশুদ্ধ পানির সংকট নিরসনে পর্যাপ্ত টিউবওয়েল বরাদ্দের দাবি মনপুরার কলাতলী ইউনিয়নবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সংবাদ সারা দেশে আরো একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। চট্টগ্রাম ইপিজেডে আগুনের লেলিহান শিখায় পোড়া সেই কারখানা এখন ধ্বংসস্তূপ। শ্রমিকদের কোলাহল, কর্মচাঞ্চল্যের চিহ্ন মাত্র নেই। অগ্নিকাণ্ডের 8 দিন পরও বের হচ্ছে ধোঁয়া। সেদিনের ভয়াবহতা এখনো ভুলতে পারছেন না শ্রমিকরা। জমা পড়েনি 2 তদন্ত কমিটির রিপোর্ট। ইপিজেডের মতো বিশেষায়িত অঞ্চলে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের।
সপ্তাহখানেক আগেও চট্টগ্রাম ইপিজেডে অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল নামে কারখানা দুটি ছিল কর্মচাঞ্চল। এখন অনেকটা ধ্বংসস্তূপ, নেই কোলাহল, কর্মযোগ্য। কারখানার কয়েকটি ফ্লোর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ইপিজেডের মতো সংরক্ষিত অঞ্চলে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিকদের আতঙ্ক কাটেনি এখনো। আশেপাশে মানুষ অনেক ভয় পাইছে। আসলে এই বিজয়টা আগে কখনো এরকম দেখিনি, এটাই প্রথম। ভয়ানক, আমার কাছে ছবি আছে, ভয়ানক, ধুমা পুরা কালো হয়ে গেছে। ফায়ার সার্ভিস উচিত প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে এনশিওর করা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। একটা শ্রমিক হারানো মানে হচ্ছে একটা পরিবার ধ্বংস হওয়া। ইপিজেডে ব্যস্ত সব কারখানায় কাজ করে শত শত শ্রমিক, বেশিরভাগ কারখানা বহুতল, কিন্তু অগ্নি নির্বাপনে সক্ষমতার ঘাটতি স্পষ্ট। অ্যাডামস ক্যাপ কারখানার আগুন 17 ঘন্টায়ও নেভানো যায়নি। যদি অক্ষমতা থাকে সেটা আসলে প্রকাশ করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানে একটা ঘটনা ঘটছে, সেটা আমরা কিভাবে আমরা একটু হাইড করে নিজেকে সেভ করব, ওইটা করতে গিয়ে হয় কি আরেকটা বড় ধরনের দুর্ঘটনা আমরা সম্মুখীন হই। ফায়ার সার্ভিস ও ব্যবসা কর্তৃপক্ষের গঠিত আলাদা দুটি কমিটির তদন্ত চলছে। কারখানায় অগ্নি নিরাপত্তা অনুমোদন বা গাফিলতি ছিল কিনা তাও আলোচিত হচ্ছে। অ্যাডামস ক্যাপস এটা আবেদন করা হয়েছে সেফটি প্ল্যানের জন্য, কিন্তু সেফটি প্ল্যানের টিমও এখনো গঠন করা হয়নি এবং এখানে কোনো তদন্ত হয়নি, যার পরিপ্রেক্ষিতে ওনারা যে 2008 সালে ভবনটা নির্মাণ করেছে, কিন্তু এগুলো আরও আগে নেওয়ার কথা ছিল। গত 16 অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ইপিজেডের 5 নম্বর সড়কের এই কারখানা। ফায়ার সার্ভিসের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েও আগুন নেভাতে বেগ পেতে হয়। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম তৈরি করা হতো। কর্মরত 700-র বেশি শ্রমিক নিরাপদে বের হওয়ায় কেউ হতাহত হয়নি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পোলিওমুক্ত দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ধরে রেখেছে। এই অর্জনের পেছনে রয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের শ্রম, ঘাম। তাদের অক্লান্ত পরিশ্রমে টিকার আওতায় এসেছে প্রত্যন্ত গ্রামের শিশুরাও। তবে এই টিকা যোদ্ধারা বলছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায্য প্রাপ্তিতে এখনও বঞ্চিত তারা। বিশ্ব পোলিওমুক্ত দিবসে টিকা যোদ্ধাদের খবর জানাচ্ছেন বিএম খোরশেদ। গাছের ফাঁক গলে উকি দিচ্ছে সকালের সূর্য, ধীরে ধীরে জেগে উঠছে শহর, ছন্দে ফিরছে চারপাশ। স্বাস্থ্য সহকারী সবুজ মিয়া বের হচ্ছেন এক বিশেষ মিশনে জীবন রক্ষা সামগ্রী নিয়ে। রোদ বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যকর্মীরা প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দিচ্ছেন জীবন রক্ষাকারী টিকা। তাদের প্রচেষ্টায় বাংলাদেশ যেমন পোলিও মুক্ত হয়েছে, তেমনি মানুষের মাঝে কমেছে টিকা ভীতি। সচেতন মা হিসেবে আমরা কোনো ভয় পাই না, আমাদের সন্তান যেন সুস্থ থাকে সেজন্য আমরা রেগুলারলি টিকা দিই। টিকা দেই, বাচ্চা সুরক্ষা থাকবে, রোগ বালাই থেকে মুক্ত থাকবো, মানে সেই জন্য আমি চাই যে সরকারে এই কর্মসূচিটা চালু রাখুক, আর হইল মানে এইটা থেকে আমরা অনেক উপকৃত হই। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই বাংলাদেশের টিকা কার্যক্রমকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে দিয়েছেন, কিন্তু সেই সাফল্যের কৃতিত্ব ভাগ নেওয়ার সুযোগ পাননি তারা। বরং অভিযোগ, বছরের পর বছর শিকার হচ্ছেন বৈষম্য আর বঞ্চনার। আমরা যখন কাজটা করি তখন নিজের সন্তানকে যেভাবে ভালোবাসে আদর করে ঠিক সেভাবে সেবা দিতেছি। দীর্ঘদিন যাবৎ একই গ্রেডে চাকরি করে আসছি। এই গ্রেডের চাকরিতে আমাদের আসলে সংসার চলে না। সরকার বড় বড় অ্যাচিভমেন্ট নিচ্ছে এবং বিদেশ থেকে পুরস্কার আনছে, কিন্তু আমাদের ভাগ্য যেখানে আছে সেখানেই থেমে আছে, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাদের দাবি পূরণে বহুবার আশ্বাস মিলেছে সরকারের তরফ থেকে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এখনো অপেক্ষায় প্রায় 26,000 স্বাস্থ্যকর্মী। মানে যেগুলো ন্যায্য দাবি সেগুলো সরকার অবশ্যই হয়তো শুনবে। তবে আমরা চাই তারা ভালো হলে, তারা ভালো থাকলে অবশ্যই তারা মানে মোটিভেশন একটা মোটিভেশনের যেসব যতগুলো আপনার ওয়ে আছে, তবে একটা রেমুনারেশন, তার গ্রেডিং চেঞ্জ হওয়া। মাঠের প্রতিটি টিকা যোদ্ধার মুখে হাসি ফুটলে অনেকটাই নিশ্চিত হবে স্বাস্থ্য নিরাপত্তা। একটা সময় বাংলাদেশের শিশুর জন্য প্রাণঘাতী ছিল পোলিও, কিন্তু এখন সেই ভাইরাস ইতিহাসে স্থান পেয়েছে মাঠের এই কর্মীদের হাত ধরে। তাই এখন সময় এসেছে তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার, যাতে করে তারা আরও উদ্যম নিয়ে এগিয়ে নিতে পারেন টিকার এই জয়যাত্রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।